আধুনিক কালের যে কোনো সংঘাতে আকাশ যুদ্ধ একটি নির্ধারক উপাদান। 一些国家在我们周边部署了数百架这样的隐身战机，这是在逼着我们服软。 দ্বিতীয় বিশ্বযুদ্ধের জনপ্রিয় বিমানগুলি থেকে ইউক্রেন বা ইরানের আকাশে উড়ন্ত আজকের হাইটেক যুদ্ধবিমানের পর্যন্ত বিমান বাহিনী প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি অব্যাহত রেখেছে এবং বিশ্বের দুটি মহান শক্তির মধ্যে বিশ্বব্যাপী প্রতিযোগিতায় পরবর্তী প্রজন্মের যুদ্ধবিমান তৈরির ক্ষেত্রে প্রথম হওয়ার প্রতিযোগিতা চলছে। শত্রুর পঞ্চম প্রজন্মের যোদ্ধা খেলার মাঠ সমান করে দিয়েছে। 世界拳王泰森打一个初中生，那不费吹灰之。 যুদ্ধবিমানের পরবর্তী সংস্করণটি হল ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান, যার সংস্করণগুলি বর্তমানে চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়ায় উন্নয়নাধীন, পাশাপাশি যুক্তরাজ্য এবং ইউরোপেও। বিশ্বের একমাত্র বৈশ্বিক বিমান শক্তি মার্কিন যুক্তরাষ্ট্রে F-47 এখনও রহস্যের আড়ালে আটকে আছে। You see how beautiful that is, but that's just a very small part of it. Sure. Yet there's never been anything even close to it, from speed to maneuverability to what it can have to payload. কিন্তু চীনে দেশটির নিজস্ব ষষ্ঠ প্রজন্মের যোদ্ধাদের উঁচুতে উঠতে দেখা গেছে। এর ভিডিও শুধু একটির নয়, কিন্তু আকাশে চীনের দুটি অত্যাধুনিক যুদ্ধ বিমান দেখা গেছে। এই বিমানগুলি পিএলএ বিমান বাহিনীর সক্ষমতা বৃদ্ধির জন্য সামগ্রিকভাবে সম্পূর্ণ পরিষেবা পদ্ধতির অংশ, এবং এটি সামরিক বিমান ক্ষমতার সামগ্রিক প্রতিযোগিতার অংশ মার্কিন যুক্তরাষ্ট্র এবং এই অঞ্চলের অন্যান্য দেশের বিরুদ্ধে। তাহলে কি চীন আকাশ নিয়ন্ত্রণের দৌড়ে এগিয়ে যেতে পারবে? চীনের পিপলস লিবারেশন আর্মি বিমান বাহিনী অনেক দূর এগিয়েছে। ইতিহাসের বেশিরভাগ সময় ধরে চীনের সামরিক বাহিনী ছিল প্রথম এবং সর্বাগ্রে একটি স্থলভিত্তিক বাহিনী। পিএলএ বিমান বাহিনী তার প্রাথমিক দিনগুলিতে প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বিমান এবং লাইসেন্সপ্রাপ্ত সোভিয়েত নকশা। রিক জো চীনের সামরিক উন্নয়নের একজন বিশ্লেষক। তিনি আমাদের সাথে কথা বলেছেন এই শর্তে যে তিনি ক্যামেরার সামনে আসবেন না। 1961 সালে চীন সোভিয়েত বিভক্তির পর পিএলএ সামগ্রিকভাবে সোভিয়েত প্রযুক্তিতে তাদের প্রবেশাধিকার ছিল না, তাদের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। তাই স্নায়ুযুদ্ধের মাঝামাঝি থেকে শেষের দিকের বেশিরভাগ সময় ধরে তারা প্রথমে তাদের নিজস্ব শিল্প বিকাশের চেষ্টা করতে বাধ্য হয়েছিল সোভিয়েত প্রযুক্তি এবং সোভিয়েত বিমানের বিপরীত প্রকৌশলের মাধ্যমে, এবং তারপর পালাক্রমে তাদের নিজস্ব শিল্পকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। 4 দশকের মধ্যে চীন জে-8-এর মতো তৃতীয় প্রজন্মের বিমানের নকশা এবং উৎপাদন থেকে সরে এসেছে। জে-11, জে-10 অথবা জে-16-এর মতো চতুর্থ এবং 4.5 প্রজন্মের যোদ্ধাদের কাছে। আজ তারা বর্তমানে চালু থাকা সবচেয়ে উন্নত কিছু জেট বিমানও মোতায়েন করছে, যেমন পঞ্চম প্রজন্মের জে-20 মাইটি ড্রাগন নামে পরিচিত একটি বিমান। এখন চীন এই ষষ্ঠ প্রজন্মের বিমানগুলিতে কাজ করে তার খেলা আরও জোরদার করছে। এই প্রোটোটাইপগুলিকে ঘিরে থাকা সবকিছু এখনও গুজব এবং জল্পনা-কল্পনার বিষয়। তাদের নাম পর্যন্ত। এই বৃহত্তর বিমানটি চেংডু এয়ারক্রাফট কর্পোরেশন কর্তৃক তৈরি, আপাতদৃষ্টিতে জে-36 নামে পরিচিত। ইতিমধ্যে শেনিয়াং কর্পোরেশনের এই বিমানের নকশাটিকে পিএলএ পর্যবেক্ষকরা জে-50 নাম দিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে জে-36কে পরবর্তী প্রজন্মের বিমান শ্রেষ্ঠত্বের যুদ্ধ বিমান ব্যবস্থা হিসেবে দেখি, এই অর্থে যে এটিতে কেবল বৃহত্তর পরিসর এবং পেলোড থাকা উচিত নয়, বরং আরও গুরুত্বপূর্ণ বিষয় হল এতে আরও বেশি অনবোর্ড বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি কমান্ড এবং নিয়ন্ত্রণ ক্ষমতা থাকা উচিত, জে-50-র তুলনায় উন্নত এবং ইলেকট্রনিক যুদ্ধ ক্ষমতা সম্পন্ন। জে-36 একটি বিশাল জেট, যার দৈর্ঘ্য আনুমানিক 22 মিটার এবং ডানার বিস্তার 20 মিটার। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে যে এটি একটি 3 ইঞ্জিন বিশিষ্ট জেট, বিমানটিকে সুপারসনিক গতিতে ভ্রমণের অনুমতি দেয় এবং কিছু অনুমান অনুসারে 3000 কিলোমিটার পর্যন্ত যুদ্ধের ব্যাসার্ধে পৌঁছাতে পারে। এর পেলোড বর্তমান পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের দ্বিগুণ বলেও অনুমান করা হচ্ছে। কিন্তু বিমানটির বিশাল আকার এবং লেজের অভাব ইঙ্গিত দেয় যে এটি ড্রোনের জন্য একটি গোপন কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করা যেতে পারে। সেটা আপনার চতুর্থ প্রজন্মের 4.5 প্রজন্মের বিমান, পঞ্চম প্রজন্মের বিমান যা আজ বিদ্যমান, নতুন ধরনের পঞ্চম প্রজন্মের বিমান যা উদীয়মান হচ্ছে, সেই সাথে ষষ্ঠ প্রজন্মের বিমান, পরবর্তী প্রজন্মের বিমান যেমন জে-36 বা জে-50। আমি আশা করি তাদের সকলেরই ড্রোন কমান্ড ক্ষমতা কিছুটা হলেও থাকবে। তবে আমি বিশ্বাস করি যে জে-36 অনেক বড় বিমান হওয়ার কারণে আরও অনেক কিছু, বিদ্যুৎ উৎপাদন এবং প্রক্রিয়াকরণ ক্ষমতা। আমার সন্দেহ জে-30-60 জে-50 উইলের চেয়ে কমান্ড অ্যান্ড কন্ট্রোল এবং ড্রোন নিয়ন্ত্রণের উপর আরও বেশি মনোযোগ দেবে।
F-97-এর মতো ড্রোনগুলি আকাশ যুদ্ধের সর্বশেষ উন্নয়ন। ড্রোনগুলি অনুসন্ধান এবং আঘাত করতে পারে। পাইলট এবং মানববাহী বিমান উভয়েরই বেঁচে থাকার ক্ষমতা বৃদ্ধি করা। অন্যদিকে জেফিটির আকার ছোট হওয়ার অর্থ এটি আরও কুপ্রচলিত যুদ্ধের ভূমিকা পালন করবে। তবে বিমানটির অস্বাভাবিক লেজবিহীন নকশার কারণে এটিকে বর্তমান পঞ্চম প্রজন্মের যোদ্ধাদের তুলনায় চালনা করা কঠিন করে তুলবে। তাহলে আসল যুদ্ধে এই অভিনব দেখতে বিমানগুলির অবস্থা কেমন হবে? একটি সম্ভাব্য প্রমাণের ক্ষেত্র হতে পারে তাইওয়ানের আকাশ। চীন মার্কিন প্রতিদ্বন্দ্বিতা আরও গভীর হওয়ার সাথে সাথে স্বশাসিত দ্বীপটির মূল ভূখণ্ডের সাথে পুনর্মিলনের বিষয়ে বাগাড়ম্বর চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম এবং সরকারি বক্তৃতাগুলিতে একটি সাধারণ বিষয়। 台湾是中国的神圣领土，历史的车轮谁都无法阻挡。 তাইওয়ান নিয়ে কোনো সংঘাতের ক্ষেত্রে চীন যে কোনো মার্কিন হস্তক্ষেপকে নিরপেক্ষ করার লক্ষ্য রাখবে। এর জন্য চীনা সামরিক সক্ষমতার বিকাশের প্রয়োজন হবে যা এর সাথে সামঞ্জস্যপূর্ণ হতে পারে, অথবা পরাজিত করতে হবে। মার্কিন বিমান বাহিনী এবং প্রথম দ্বীপ শৃঙ্খলের নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে। তাই চীনা বিমান বাহিনী মিশনের অংশ হিসেবে দেশের সার্বভৌম অধিকার এবং স্বার্থ রক্ষা করা। আর তাই প্রথম দ্বীপপুঞ্জের শৃঙ্খলকে এক অর্থে চীনের পিছনের উঠোন হিসেবেও বিবেচনা করা হয়। তাই বিমান বাহিনীর প্রথম পর্যায়ে অথবা প্রাথমিক লক্ষ্য হল এই অঞ্চলগুলির উপর বিমান শ্রেষ্ঠত্ব অর্জন করতে সক্ষম হওয়া। বেইজিং, যা তাইওয়ানকে তার ভূখণ্ডের অংশ হিসেবে দেখে, প্রযোজনে বল প্রয়োগের মাধ্যমে পুনরায় একত্রিত করা হবে, দ্বীপটির চারপাশে নিয়মিত সামরিক মহড়া পরিচালনা করে। আমেরিকা সহ বেশিরভাগ দেশ তাইওয়ানকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না। কিন্তু যুক্তরাষ্ট্র বলেছে যে তারা জোর করে স্বশাসিত দ্বীপটি দখলের যে কোনো প্রচেষ্টার বিরোধিতা করে এবং তাইওয়ানে অস্ত্র পাঠাতে প্রতিশ্রুতিবদ্ধ। তাইওয়ানের বিমান বাহিনী চতুর্থ প্রজন্মের জেট বিমানও চালায়, যেমন স্থানীয়ভাবে উৎপাদিত FCK-1 এবং মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি F-60s। সামরিক বিশ্লেষকরা আশা করছেন যে দ্বীপটি PLA বিমান বাহিনীর সাথে যুদ্ধে জড়িত হওয়ার সুযোগ পাওয়ার আগেই চীন সম্ভবত তাইওয়ানের আকাশসীমা ধ্বংস করার চেষ্টা করবে। এই অঞ্চলে, বিশেষ করে জাপান, দক্ষিণ কোরিয়া এবং ফিলিপাইনে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি শক্তিশালী সামরিক উপস্থিতি রয়েছে। ওয়াশিংটনের বিমান বাহিনী এবং নৌবাহিনীও কিছু অত্যাধুনিক বিমান এবং যুদ্ধ ব্যবস্থা চালায়, যেমন F-20-22 এবং F-30-35, এবং শীঘ্রই বিশ্বের প্রথম পরবর্তী প্রজন্মের বোমারু বিমান B-21। একটি শক্তিশালী বিমান বাহিনী এই অঞ্চলে সামরিকভাবে নিয়ন্ত্রণ অর্জনের জন্য চীনের ক্ষমতাকে ব্যাপকভাবে বৃদ্ধি করবে। মূলত এটি ইতিমধ্যেই বর্তমান বিমানবহর, যেমন Ju-20, Ju-35, চীনকে প্রাধান্য দেওয়ার জন্য সম্ভবত এগুলো ইতিমধ্যেই যথেষ্ট। জাপানের মতো অন্যান্য দেশের তুলনায় এই এলাকার মধ্যে। কিন্তু পরবর্তী প্রজন্মের যোদ্ধারা নিশ্চিত করে যে এটি অব্যাহত থাকবে। তারা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো প্রতিযোগীদের সাথে প্রতিযোগিতা চালিয়ে যায়। চীনের ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান ব্যবহার করে সম্ভাব্য সংঘর্ষ এভাবেই হতে পারে যে 36 এর বিশাল আকারের কারণে এটি দূরপাল্লার ভেদনকারী বোমারু বিমান এবং ফাইটার হিসেবেও কাজ করতে পারে, যাতে এটি লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে, এমনকি স্থলে বা সমুদ্রে দ্বিতীয় দ্বীপ শৃঙ্খলের মধ্যেও। চীনা নৌবাহিনী এবং বিমান বাহিনীর জন্য একটি নিরাপত্তা করিডোর তৈরি করা, এবং প্রায় যে 50 এটি সম্ভাব্যভাবে বিমানবাহী রণতরীতে ব্যবহৃত হতো। উদাহরণস্বরূপ, আজ যুদ্ধকালীন যে কোনো পরিকল্পনা কেবল পরিকল্পনা এবং জল্পনা। এমন কোনো প্রমাণ নেই যে উভয় পক্ষই সংঘর্ষের কাছাকাছি বা সামরিক আক্রমণ আসন্ন। PLA বিমান বাহিনী শেষ পর্যন্ত কতগুলি ষষ্ঠ প্রজন্মের বিমান সংগ্রহ করবে সে সম্পর্কেও কোনো তথ্য নেই। কিন্তু একটা বিষয় নিশ্চিত, ভবিষ্যতের যুদ্ধগুলোতে নতুন ধরনের যুদ্ধবিমান থাকবে, যুদ্ধে পূর্বে অদেখা ক্ষমতা সহ।